পাইন বনের মাথার উপর তুষার ধবল পর্বতশৃঙ্গের আড়াল থেকে ধীরে ধীরে ভোরের আলো ছড়িয়ে পড়তে লাগলো রেশম পথের উপর, যেমন রোদ ছড়িয়ে পড়ে হাজার বছরের প্রাচীন পথের উপর। অন্যদিন আলো ফোটার সঙ্গে সঙ্গে ড্রাম বেজে ওঠে, তার গম্ভীর শব্দ প্রতিধ্বনিত হয় আশেপাশের পর্বত শৃঙ্গগুলোতে। সেই শব্দে মঠের ছোট ছোট বাচ্চারা ঘুম ভেঙে উঠে ঘর ছেড়ে বেরিয়ে প্রার্থনার জন্য সমবেত হয় মঠের সামনে তুষারাবৃত চত্বরটা। শুরু হয়ে যায় মঠের দৈনন্দিন কাজ। কিন্তু আজ ড্রাম বাজলো না, যদিও তুষার ঝড় থেমে গিয়েছে শেষ রাতেই, আর তারও আগে মেশিন গানের ঘটাং ঘটাং শব্দ। কিন্তু বলা যায় না, আবারও হয়তো গুলির শব্দ ছুটে আসতে পারে উত্তর দিকের ওই পাহাড়গুলোর মাথার উপর থেকে। ওটা অন্য দেশ। এক সময় এই মঠের প্রায় সবাই ও দেশেই থাকতো, তারপর শরণার্থী হয়ে উপস্থিত হয়েছে এদেশে, আশ্রয় নিয়েছে এ মঠে। তিব্বতী শরণার্থী তারা। সিল্ক রুট বা রেশম পথের চীন সীমান্তে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত এই লাকাল মঠ এখন তাদের আশ্রয়স্থল। সারা মঠ গতরাত জেগে কাটিয়েছে দরজা জানলা বন্ধ করে। নির্বাণের তো ঘুমানোর কোনো প্রশ্নই ছিল না। সারা রাত সে আর কয়েকজন লামা মিলে কোনো রকমে ধরে রেখেছিল রবিনকে। সারা রাত ধরে রবিন আপ্রাণ চেষ্টা করেছে তাদের হাত ছিটকে মঠ ছেড়ে সামনের চত্বরটায় বেরোবার জন্য। কখনো সে ধস্তাধস্তি করেছে, গালাগালি করেছে, কখনো বা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি করেছে তাকে মাঠের বাইরে চত্বরটাতে যেতে দেওয়ার জন্য। তারপর শেষ রাতের দিকে মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত অবসন্ন হয়ে কেমন যেন নিশ্চুপ হয়ে গিয়েছে, একদম ভেঙে পড়েছে সে। ভোরের আলো ফোটার পর নির্বাণরা যে ঘরে আছে তার জানলাটা একজন লামা একটু ফাঁক করলো। ঘরটা এক কোণে সিলিং এর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে আছে রবিন। নির্বাণ জানলার কাছে গিয়ে তাকালো বাইরের চত্বরটার দিকে। বরফ আবৃত চত্বরটার ঠিক মাঝখানে, যেখানে সেই অদ্ভুত দর্শন, বলা ভালো সেই ভয়াল দর্শন তিব্বতী দেবতার মূর্তিটা দাঁড়িয়ে আছে, ঠিক তার নিচেই মাটিতে কি যেন পড়ে আছে। যদিও সেটা বরফে প্রায় ঢাকা, তবুও নির্বাণ অনুমান করলো কি পড়ে আছে সেখানে। নির্বাণ চেয়ে রইল বাইরের দিকে। গতকাল বিকেলে গ্যাংটক থেকে তারা যখন এই লাকাং মঠে এসে পৌঁছেছিল, তখন তারা কেউ ভাবতেই পারেনি যে এক রাতের মধ্যে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। হাজার বছরের প্রাচীন রেশম পথের অতুলনীয় সৌন্দর্য উপভোগ করতে এই প্রাচীন তিব্বতী মঠে উপস্থিত হয়েছিল তারা। মঠাধ্যক্ষ তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সূর্য ডোবার আগ পর্যন্ত নির্বাণরা মঠের চারপাশে ঘুরেছে, সারা মঠে ছড়িয়ে থাকা অদ্ভুত দর্শন মূর্তিগুলোর ছবি তুলেছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলেছে। জুলিয়া তো একদম আত্মহারা হয়ে গিয়েছিল এখানে এসে। যদিও এখানে আসার আগে একটা অস্বস্তিবোধ কাজ করছিল জুলিয়ার মনে, কারণ এখানে আসার পথে একবার রেশম পথের একটা চায়ের দোকানে চা খেতে গাড়ি দাঁড় করিয়েছিল নির্বাণরা। তারা এই লাকাল মঠে আসছে শুনে বৃদ্ধ তিব্বতী দোকানি তাদের বলেছিল যে হাজার বছরের প্রাচীন এই মঠ নাকি তিব্বতী তন্ত্র সাধনার পীঠস্থান। এই মঠ নাকি সব সাধনার কেন্দ্র। জুলিয়ার ভয় ছিল যে এই মঠে এলে হয়তো মৃতদেহটেহ দেখতে হতে পারে, কিন্তু এখানে পৌঁছে তারা অনেক ভয়াল দর্শন মূর্তি দেখলেও কোনো মৃতদেহ দেখেনি। অথচ সেই জুলিয়া আজ নিজেই এখন। আলো ছড়িয়ে পড়তে লাগলো মঠের চারপাশে। চারপাশে কাছে দূরে একসময় সবকিছু স্পষ্ট হয়ে গেল। রেশম পথের পাকদণ্ডী, তার গায়ের পাইন বন, নীল আকাশের বুকে সার সার তুষার ধবল পর্বত শৃঙ্গ। বাইরের দিকে তাকিয়েছিল নির্বাণ। মাঝে মাঝেই তার চোখ চলে যাচ্ছিল সেই মূর্তিটার নিচে পড়ে থাকা জিনিসটার দিকে। বেশ কিছুক্ষণ সময় আরো কেটে গেল। নির্বাণ খেয়াল করলো মাঠের অন্য অংশের জানলাগুলো খুলতে শুরু করেছে। জানলার গারদ ধরে দাঁড়িয়ে থাকা লামারাও তাকিয়ে দেখার চেষ্টা করছে মূর্তির নিচে পড়ে থাকা জিনিসটাকে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের ঘরের দরজার বাইরে খড়মের শব্দ শুনে ফিরে তাকালো নির্বাণ।
রবিন যাতে কোনোভাবেই ঘর থেকে গুলিবর্ষণের মধ্যে বাইরে বেরোতে না পারে সেই জন্য দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়া হয়েছিল। দরজাটা খুলে গেল। ঘরে প্রবেশ করলেন মঠাধ্যক্ষ লামা পেংবু। মুন্ডিত মস্তক, অসংখ্য বলিরেখাময় মুখ দেখে তার সঠিক বয়স আন্দাজ করা যায় না। গতকাল এখানকার একজন লামা নির্বাণদের বলেছিলেন যে মঠাধ্যক্ষের বয়স নাকি 100 বছর। তাছাড়াও এখানে আরো একজন অতি প্রাচীন লামা নাকি আছেন, যার বয়স নাকি 500 বছর। তার নাম চোগোসাং। লামা চোগোসাং নাকি ভূগর্ভস্থ তার কক্ষে থাকেন, কক্ষ ছেড়ে বাইরে বেরোন না। নির্বাণরা ব্যাপারটা বিশ্বাস না করলেও মঠাধ্যক্ষ পেংবু লামা বয়সে যে অতিবৃদ্ধ তা তাকে দেখে বোঝা যায়। তবে সহাস্যময় লোকটির মুখে এখন আর হাসি নেই। রবিনের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি নির্বাণের উদ্দেশ্যে বললেন, চলুন, এবার ওকে বাইরে নিয়ে যেতে হবে। ঘরে আরো 3 জন লামা ছিল। তারা ধরাধরি করে উঠে দাঁড় করালো রবিনকে। তারপর তাকে নিয়ে ঘর ছেড়ে মঠের ভেতর থেকে বাইরে বেরোলো তারা। ইতোমধ্যে বেশ কয়েকজন লামা মূর্তিটার কাছে পৌঁছে গিয়ে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে জায়গাটাকে। রবিনকে নিয়ে ধীর পায়ে সেখানে যখন নির্বাণরা এগোচ্ছে, তখন পাহাড়ের ঢাল বেয়ে নিচ থেকে ওপরে উঠে এলো ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্সের কয়েকজন লোক। নির্বাণদের সঙ্গে একই সময় তারাও উপস্থিত হলো মূর্তিটার নিচে। নির্বাণরা সেখানে উপস্থিত হতেই লামার দল একপাশে একটু সরে দাঁড়ালো। ইতিমধ্যেই তার ওপর থেকে বরফের আবরণ সরিয়ে ফেলেছে লামারা। নির্বাণদের চোখের সামনে মাটিতে পড়ে আছে একটা দেহ, জুলিয়ার লাশ। তবে তার মুখে যন্ত্রণার কোনো চিহ্ন মাত্র নেই। খোলা চোখ, তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির ছোঁয়াও লেগে আছে, যেন এখনই সে জেগে উঠে বলবে গুড মর্নিং। এমনই জীবন্ত তার দেহ। তার মানে সে কিছু বোঝার আগেই মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেছে তার জীবন, যে জন্য কোনো যন্ত্রণার ছাপ ধরা পড়েনি তার মুখে। খুব ভালো করে দেখার পর নির্বাণ জুলিয়ার বুকের পা দিকে একটা যেন ছিদ্র দেখতে পেল। সম্ভবত একটাই গুলি লেগেছিল তার দেহে, আর লেগেছিল একদম মর্মস্থলে। আর তাতেই মুহূর্তের মধ্যে প্রাণহীন হয়ে যায় তার দেহ। নির্বাকভাবে সবাই চেয়ে রইল জুলিয়ার মৃতদেহের দিকে। সেদিকে তাকিয়ে যেন পাথরের মূর্তি বনে গেছে রবিন। নির্বাণ পিছন থেকে পিঠের উপর একটা হাতের স্পর্শ অনুভব করতেই সে ফিরে তাকিয়ে দেখল ইন্দো টিবেটিয়ান ফোর্সের একজন অফিসার ইশারায় তাকে একটু বাইরে আসতে বলছেন। নির্বাণ সরে এলো জটলার বাইরে। নির্বাণ দেখল ভদ্রলোকের বুকের নেম প্লেটে লেখা আছে ডুকপা, পদমর্যাদায় লেফটেন্যান্ট। সম্ভবত এই অফিসারও জন্মসূত্রে তিব্বতী। তিনি চাপা স্বরে নির্বাণের উদ্দেশ্যে বললেন, আপনি তো এই ব্রিটিশ দম্পতির সাথে এখানে এসেছেন, তাই না? আমাকে গতকালই বর্ডার চেকপোস্টের লোকেরা খবর দিয়েছিল যে এক ব্রিটিশ দম্পতি আর একজন বাঙালি লাকাং মঠে গিয়েছে। আপনারা এখানে এসেছিলেন কেন? নির্বাণ বলল, আমি কলকাতা থেকে সিল্ক রুটের ছবি তুলতে এসেছিলাম। গ্যাংটকের হোটেলে আসার সময় রবিন আর জুলিয়ার সঙ্গে পরিচয় হয়। জুলিয়া একটা স্বেচ্ছাসেবী সংগঠনে আছে, যার কাজ বিশ্বের নানা প্রান্তের শরণার্থী শিশুদের ওষুধ, খাবার ইত্যাদিতে সাহায্য করা। সে কাজেই ওরা এখানে এসেছিল। আমি ওদের সঙ্গী হয়ে যাই। কাল বিকেলে আমাদের গাড়ি এসে এখানে নামিয়ে দিয়ে যায়। কথা ছিল আগামীকাল আমরা আবার ফিরে যাব, কিন্তু অফিসার শুনে বললেন, বুঝলাম। সীমান্তের ওপার থেকে যারা এই মঠের উপর গুলি চালিয়েছে তাদের এই মঠের উপর রাগ আছে, কারণ এই মঠ এখন তিব্বতী শরণার্থী শিশুদের আশ্রয়স্থল। মাঝে অবশ্য কয়েক মাস গোলাগুলি বন্ধ ছিল, কাল আবার হলো। আমরা অবশ্য পাল্টা জবাব দিয়েছি, কিন্তু শুধু এই মহিলার গায়ে বা গুলি লাগলো কিভাবে? নির্বাণ জবাব দিল, রাতে খাওয়া সেরে আমরা একটা ঘরে বসে গল্প করছিলাম। খোলা জানলা দিয়ে চাঁদের আলোয় বাইরেটা দেখা যাচ্ছিল। অপূর্ব দেখাচ্ছিল বাইরেটা। জ্যোৎস্না যেন চুইয়ে চুইয়ে পড়ছে পর্বত শৃঙ্গ থেকে। এই সময় তারই মধ্যে পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো। সেই অপূর্ব দৃশ্য দেখে জুলিয়া বলল যে সে একবার বাইরের চত্বরে বেরিয়ে ভালো করে দেখবে চারপাশের দৃশ্য।
আমি আর রবিন ঘরেই রইলাম। সে ঘর ছেড়ে বেরোলো। কিছুক্ষণের মধ্যেই খোলা জানলা দিয়ে আমরা দুজনে দেখলাম যে জুলিয়া মঠের বাইরে বেরিয়ে এগোচ্ছে একদিকে। নির্দিষ্ট জায়গাটাতে যখন সে পৌঁছালো, ঠিক তখনই হঠাৎ পাহাড়ের মাথা থেকে খটাখট শব্দ শুরু হলো। ছিটকে উঠতে লাগলো এই চত্বরের বরফ, আর তারপরেই দেখলাম জুলিয়া পড়ে গেল। মুহূর্তের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হলো সারা মঠ জুড়ে। দরজা জানলা সব দুবদাও করে বন্ধ হতে লাগলো। আমি আর রবিন যখন ঘর ছেড়ে বেরিয়ে বাইরে মঠে বেরোবার দরজার সামনে এলাম, তখন সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। মঠাধ্যক্ষ আর অন্যান্য লামারা বললেন যে কিছুতেই আর বাইরে বেরোনো যাবে না, বেরোলে নির্ঘাত মৃত্যু। সীমান্তের ওপর থেকে নাকি মঠ লক্ষ্য করে গুলি বৃষ্টি শুরু হয়েছে। বাইরে বেরিয়ে কিছুতেই তারা মরতে দেবে না আমাদের। এদিকে বাইরে পড়ে রয়েছে জুলিয়া। রবিন আপ্রাণ চেষ্টা করছিল বাইরে যেতে, অতি কষ্টে তাকে গৃহবন্দী করা হয়। অফিসার বললেন, মৃত মহিলা বিদেশি নাগরিক। আর্মির তত্ত্বাবধানে আমরা দেহ ফিরিয়ে নিয়ে যাব। ব্রিটিশ এম্বাসিকে সরকার মারফত ব্যাপারটা জানাতে হবে। চলুন একবার কথা বলা যাক মঠাধ্যক্ষ আর রবিন নামের ওই ব্রিটিশ যুবকের সঙ্গে। কয়েক পা এগিয়ে এরপর নির্বাণ আর সেনা অফিসার গিয়ে দাঁড়ালো সেই জটলার মাঝে। রবিন তখনও পাথরের মূর্তির মতো তাকিয়ে আছে তার সঙ্গিনীর মৃতদেহের দিকে। নির্বাণ আর সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ডুকোপাও তাদের পাশে গিয়ে দাঁড়ালেন। ডুকোপা চাপা স্বরে মঠাধ্যক্ষের কানের কাছে নির্বাণের কাছ থেকে শোনা কথাগুলো বলে জানতে চাইলেন ব্যাপারটা সত্যি কিনা। সম্মতিসূচক মাথা নাড়লেন মঠাধ্যক্ষ। ঘটনা সম্বন্ধে সীমান্তরক্ষী বাহিনীর তিব্বতী বংশোদ্ভূত অফিসার এবার নিশ্চিত হলেন। এরপর একটু ইতস্তত করে তিনি নিশ্চল রবিনের কাঁধে হাত রেখে বললেন, আমরা সবাই খুব দুঃখিত, কিন্তু আপনার সঙ্গিনীর মৃতদেহ নিয়ে এবার ফিরতে হবে নিচে। আপনাকে আর আপনার ভারতীয় সঙ্গীকেও আমরা নিচে নিয়ে যাব। আপনার সঙ্গিনীর মৃতদেহ যাতে আপনি দেশে নিয়ে যেতে পারেন তার সব ব্যবস্থা করবে ভারত সরকার। আপনি নিশ্চিত থাকুন এই ব্যাপারে। আপনারা এদেশে অতিথি ছিলেন, কোনো অমর্যাদা হবে না আপনার বা আপনার সঙ্গিনীর মৃতদেহের। এই বলে অফিসার তার সঙ্গীদের উদ্দেশ্যে জুলিয়ার মৃতদেহটা মাটি থেকে ওঠাবার ইঙ্গিত করতে যাচ্ছিলেন, কিন্তু তা শুনে হঠাৎই থরথর করে কেঁপে উঠল রবিন। তারপর তার পাশে দাঁড়ানো মঠাধ্যক্ষ বৃদ্ধ লামা পেঙ্গুর দুহাত ধরে চিৎকার করে বলতে লাগলো, তোমরা ঠগ, প্রবঞ্চক, মিথ্যাবাদী। তোমরা বলেছিলে যে এ মঠে এলে আমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের অনাথ শিশুদের সাহায্য করার জন্য কত দূর থেকে ছুটে এসেছিল জুলিয়া। আমরা তার প্রতিদান এই হলো। এই মূর্তিটা দেখিয়ে তুমি কাল বলেছিলে যে এই মূর্তি সবাইকে রক্ষা করে, কারো কোনো ক্ষতি করে না এ মঠে এলে। এই মঠ নাকি তন্ত্র সাধনার পীঠস্থান। সমস্ত অশুভ শক্তি দূরে থাকে এই মঠ থেকে। এই মঠ আগলে রাখেন তোমাদের এই তন্ত্র সাধনার দেবতা। এর মধ্যে মৃতদেহ নাকি পুনর্জন্ম লাভ করতে পারে। রবিনের কথা মিথ্যে নয়, সত্যি এই কথাগুলো গতকাল বিকেলে বলেছিলেন মঠাধ্যক্ষ পেঙ্গু। নির্বাণও তার সাক্ষী। এই মঠ যে একদা সত্যি তিব্বতীদের সব সাধনার পীঠস্থান ছিল, এ কথাও নির্বাণদের তখন কথা প্রসঙ্গে জানিয়েছিলেন বৃদ্ধ মঠাধ্যক্ষ পেঙ্গু। এরপর রবিন মঠাধ্যক্ষের কাজ ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোমরা যদি মিথ্যাবাদী না হও, তোমাদের দেবতা যদি মিথ্যা না হয়, তবে বাঁচিয়ে তোলো আমার জুলিয়াকে, বাঁচিয়ে তোলো। বৃদ্ধ মঠাধ্যক্ষের কাঁধ ধরে তাকে পাগলের মতো ঝাঁকাতে শুরু করলো রবিন। নিশ্চুপ বৃদ্ধ লামা, তার সঙ্গী অন্যান্য লামারা, নির্বাণ, সীমান্তরক্ষী পুলিশ অফিসার ডুকোপাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ মঠাধ্যক্ষের কাঁধ ঝাঁকিয়ে রবিন পাগলের মতো বলে চলেছে, অন্তত একবারের জন্য, কিছুক্ষণের জন্য বাঁচিয়ে তোলো আমার জুলিয়াকে, তবেই আমি বুঝবো তোমাদের কথা সত্যি, তোমাদের সাধনা, তোমাদের দেবতা সত্যি। হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এলো সবার, না, আমাদের দেবতা মিথ্যে নয়, আমাদের সাধনাও মিথ্যে নয়। চমকে উঠে সবাই তাকালো সেই কণ্ঠস্বর লক্ষ্য করে, এমনকি রবিনও থেমে গিয়ে তাকালো সেদিকে। তাদের কিছুটা তফাতে কখন যেন এসে দাঁড়িয়েছেন অতিবৃদ্ধ এক লামা। তারও মুন্ডিত মস্তক,
লোল চর্মাবৃত্ত দেহ, পরনে সামান্য রক্তবস্ত্র। নির্বাণ খেয়াল করল যে দীর্ঘদিন না কাটার ফলে তার হাতের নখগুলো পুরু হয়ে বাজ পাখির নখের মতো বেঁকে গিয়েছে। তবে অতিবৃদ্ধ হলেও তার চোখের জ্যোতিটা যেন খুব উজ্জ্বল। নির্বাণের মনে হলো, এই কি তবে সেই এ মঠের অতি প্রাচীন লামা? এই কি সেই চোগোস্বাং? মঠাধ্যক্ষ সহ সবাই তাকে দেখা মাত্র মাথা নিচু করে দাঁড়ালো। রবিন তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বলে উঠল, পারবে পারবে তুমি আমার জুলিয়ার প্রাণ ফিরিয়ে দিতে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও? অতিবৃদ্ধ লামা ধীর শান্ত কণ্ঠস্বরে বললেন, হ্যাঁ পারবো, অন্তত আজ রাতের জন্য হলেও পারবো। কিন্তু তুমি এই মৃতের পুনরুত্থান সহ্য করতে পারবে তো? রবিন সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। তুমি একবারের জন্য অন্তত জীবন্ত করে তোলো আমার জুলিয়াকে, দোহাই তোমার। সেই অতিবৃদ্ধ লামা বললেন, আচ্ছা বেশ, কিন্তু একটা শর্ত আছে আমার। রবিন বলে উঠল, তোমার সব শর্ত পূরণ করতে আমি রাজি, শুধু একবারের জন্য জুলিয়াকে জীবিত করে তোলো। আমায় শেষ একবার চুম্বন করতে দাও তাকে। রবিনের কথা শুনে অতিবৃদ্ধ লামার ঠোঁটের কোণে যেন আবছা হাসি ফুটে উঠল। তিনি বললেন, এক রাতের জন্য আমি জীবিত করে তুলব এই মৃত নারীকে, তবে শর্ত একটাই, তার দেহের অতি ক্ষুদ্র অংশ কিন্তু আমি রেখে দেব আমার কাছে। কাল ভোরবেলায় মৃতদেহে তুমি তা ফেরত পাবে না, তবে মৃতদেহ মঠের ভেতরে নিয়ে যেতে হবে। রবিন সঙ্গে সঙ্গে বলল, আপনি যা করতে বলবেন তাই করব। এই মৃতদেহ এখানেই থাকবে, দেখি আপনি তাকে বাঁচিয়ে তুলতে পারেন কিনা। লামা চোগোস্বাং এরপর মঠাধ্যক্ষ পেংবুর উদ্দেশ্যে তিব্বতী ভাষায় সম্ভবত বললেন মৃতদেহটাকে মঠের ভেতরে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার কথা শুনে মঠাধ্যক্ষ পেংবু সীমান্তরক্ষী বাহিনীর অফিসার ডুকোপার উদ্দেশ্যে বললেন, তোমরা ফিরে যাও, কাল সকালে এসো। ডুকোপা নিজে জন্মসূত্রে তিব্বতী, কাজেই মঠাধ্যক্ষের আদেশের বিরোধিতা করল না, হয়তোবা তার ধর্মভাবের জন্য। সে শুধু নির্বাণের উদ্দেশ্যে বলল, আপনি কি আমাদের সঙ্গে নিচে ফিরে যাবেন নাকি কাল ফিরবেন? নির্বাণ বলল, না, আমি কাল রবিন আর জুলিয়ার মৃতদেহ সঙ্গেই নিচে নামব। আমরা একসঙ্গে এসেছিলাম, একসঙ্গেই ফিরব। রবিনের পাশে থাকাটা এখন জরুরি। তার জবাব পেয়ে অজ্ঞতা মঠের সামনে চত্বর ছেড়ে নিচে নামার পথ ধরলেন সীমান্তরক্ষীর বাহিনীর অফিসার ও তার জওয়ানরা। অতিবৃদ্ধ লামা চোগোস্বাং তিব্বতী ভাষায় কি যেন নির্দেশ দিলেন মঠাধ্যক্ষকে। তারপর ধীর পায়ে এগিয়ে মঠের ভেতর অদৃশ্য হয়ে গেলেন। এরপর মঠাধ্যক্ষ পেঙ্গুর নির্দেশে বরফের চাদরের ওপর থেকে কয়েকজন লামা ধরাধরি করে জুলিয়ার দেহটাকে উঠিয়ে নিয়ে এগুলো মঠের ভিতরে যাওয়ার জন্য। তাদের অনুসরণ করল নির্বাণ আর রবিন সহ মঠাধ্যক্ষ। নির্বাণের সঙ্গেই হাঁটছিলেন মঠাধ্যক্ষ পেঙ্গু। নির্বাণ তাকে প্রশ্ন করল, সত্যি কি আপনারা জীবিত করে তুলতে পারবেন এই মৃতদেহটাকে? মঠাধ্যক্ষ বললেন, লামা চোগোস্বাং যখন বললেন তখন নিশ্চয়ই কাজটা করতে পারবেন তিনি। লামা চোগোস্বাং প্রেতসিদ্ধ পুরুষ, তিনি জানেন কিভাবে প্রেতাত্মাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় মৃতের শরীরে। নির্বাণ বলল, কিভাবে তিনি বাঁচিয়ে তুলবেন ওই মৃতদেহটাকে? মঠাধ্যক্ষ বললেন, তিব্বতী তন্ত্র সাধনার এই পদ্ধতির নাম রোলাং। চোগোস্বাং মিলিত হবেন ওই মৃতদেহের সঙ্গে, তারপর মৃতদেহের আত্মা প্রবেশ করিয়ে আবার তাকে জাগিয়ে তুলবেন এক রাতের জন্য। এই কথা বলার পর মঠাধ্যক্ষ বললেন, সব সাধনার ব্যবস্থা করে দিয়েই আমরা সবাই নিচে অন্য একটা মঠে নেমে যাব। বলা যায় না, রাতে আবার গুলি বৃষ্টি হতে পারে, সীমান্তের ওপর থেকে কামানের গোলাও ছোড়া হতে পারে। তাছাড়া রাতে যখন এই প্রেতাত্মা জীবিত হয়ে উঠবে তখন এখানে বেশি লোক থাকা বঞ্জনীয় নয়। তিব্বতী তন্ত্র সাধনার সব সাধনা নিয়ে নানান গল্প শোনা যায় বটে। নির্বাণ এমন কিছু গল্পও শুনেছিল।
কিন্তু সত্যি কি মৃত মানুষের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা করা সম্ভব? ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছে না নির্বাণ। কিন্তু মুখে কিছু না বলে সে অনুসরণ করলো অন্যদের। জুলিয়ার শবদেহ নিয়ে মঠের ভেতরে প্রবেশ করা হলো। মঠাধ্যক্ষ রবিনকে বললেন, আপনি নিশ্চয়ই চান যে আপনার সঙ্গিনীকে জীবিত করে তুলুক লামা চোগসাং। আমরা তার আয়োজন শুরু করব এখন, কিন্তু তার জন্য কিছু শর্ত মানতে হবে আপনাকে। রবিন আচ্ছন্নের মতো বলল, হ্যাঁ, মানবো, শুধু জুলিয়াকে আমায় ফিরিয়ে দিন। মঠাধ্যক্ষ বললেন, কিছু সময়ের মধ্যে জুলিয়ার দেহ নিয়ে সাধনা কক্ষে সাধনা শুরু করবেন প্রেতসিদ্ধ লামা। বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে বা চিৎকার করে তার ধ্যান ভঙ্গ করা যাবে না। তাতে সাধক ও আপনাদের দুজনেরই বিপদ হতে পারে। আপনি সারাদিন এ ঘরেই থাকবেন। আর দ্বিতীয় কথা হলো, লামা চোগসাং যে জিনিসটা নেবেন তা ফেরত পাওয়ার কোনো চেষ্টাই করবেন না। তাতে আপনার মৃত্যুও ঘটতে পারে। রবিন বলল, আমি সব মানতে রাজি আছি, সব মানতে। শুধু একবার ওকে বাঁচিয়ে তুলুন আপনারা। পেংবু বললেন, তাই হবে। আপনি ঘরে থাকুন। অন্ধকার নামলে যখন আপনার সঙ্গিনী জীবন্ত হয়ে উঠবেন, তখন আপনি ঠিক জানতে পারবেন। কথাগুলো শুনে বিধ্বস্ত রবিন টলতে টলতে চলে গেল মঠের যে ঘরে তারা রাত কাটিয়েছে সেই ঘরের দিকে। আর মঠাধ্যক্ষ পেংবুর নির্দেশে জুলিয়ার মৃতদেহটাকে অন্যান্য লামারা নিয়ে চলল সাধনা কক্ষের দিকে। মঠাধ্যক্ষর সঙ্গে নির্বাণও তাদের অনুসরণ করল। বেশ কয়েকটা অলিন্দ পেরিয়ে তারা এসে প্রবেশ করল একটা ঘরে। তার সিলিং থেকে নেমে এসেছে ভয়ঙ্কর চিত্রশোভিত নানান প্রাচীন থাঙ্কা বা রেশম কাপড়। পাথর বা কাঠের দেয়ালগুলোতে খচিত আছে তিব্বতী অপদেবতার বীভৎস সব মূর্তি। ঘরের এক প্রান্তে একটা নিচু বেদির মতো জায়গা, তার চারপাশে সাজানো রয়েছে নরকরটি, মানুষের হাড়গোড়, আর জমে রয়েছে যুগ যুগ ধরে জমে থাকা ধূপের ছাই। ওই ছাইয়ের স্তূপ আর একটা অদ্ভুত গন্ধ বুঝিয়ে দিচ্ছে যে এই ঘরটা বহু প্রাচীন। ঘরে ঢোকার পর মঠাধ্যক্ষ পেংবু চাপা স্বরে বললেন, এই ঘরটাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই মঠ। যুগ যুগ ধরে এ ঘরে সব সাধনা করেছেন প্রাচীন লামারা। যারা এ ঘরে সব সাধনা করেছেন তাদের মধ্যে একজনই কেবল জীবিত আছেন, লামা চোগসাং। এই ঘরে আমরা ট্যুরিস্টদের ঢুকতে দিই না। ঘটনাচক্রে আপনি ঘরটা দেখতে পেলেন। ঘরে ঢুকে প্রথমে জুলিয়ার মৃতদেহ মাটিতে নামিয়ে রাখা হলো। একদল লামা গোছা গোছা ধূপ জ্বালাতে শুরু করলো বেদিটার চারপাশে। অন্যদিকে একজন জুলিয়ার পোশাক খুলতে শুরু করলো। সম্পূর্ণ নিরাবরণ করা হলো তাকে। একটা সুতাও তার দেহে রাখা হলো না। নির্বাণ দেখল, হ্যাঁ, শুধুমাত্র একটাই ক্ষতচিহ্ন তার দেহে, ঠিক বাঁ দিকের বুকে। তাছাড়া তার সারাটা দেহ একদম নিখুঁত। কোথাও নতুন বা পুরনো আঁচড়ের দাগও নেই তার শরীরে। কি সুন্দর এই যুবতীর দেহ! এখনো তা যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে পারে। জুলিয়ার দেহটাকে উন্মুক্ত করার পর তার দেহটাকে উঠিয়ে নিয়ে গিয়ে চিৎ করে শোয়ানো হলো বেদির ওপর। তার হাত দুটো টান টান করে ছড়িয়ে দেওয়া হলো দুপাশে। পা দুটোও দুপাশে যথাসম্ভব সরানো হলো। ঘরের জানলাগুলো আগে থেকেই বন্ধ ছিল। ঘরে শুধু আলো ঢুকছিল দরজা দিয়ে। জুলিয়ার সব দেহ ঘরে রেখে দরজার বাইরে এসে দাঁড়ালেন সবাই। কিছুক্ষণের মধ্যে একটা অস্পষ্ট শব্দ শোনা গেল। আধো অন্ধকার অলিন্দ পথে এসে দাঁড়ালেন অতিবৃদ্ধ লামা চোগসাং। তাকে দেখে এবার বেশ চমকেই গেল নির্বাণ। তার দেহেও এখন একখণ্ড বস্ত্রও নেই। হাড়ের ওপর শুধু যেন চামড়ার আচ্ছাদন দেওয়া দেহ। এক টানে পাতলা কাপড়ের চামড়াটা টেনে খসিয়ে দিলেই যেন তার কঙ্কালটা বেরিয়ে পড়বে। বুকের কাছে তিনি একটা চাল মাপার কুনকির মতো রূপোর কৌটো ধরে আছেন। দীর্ঘদিন না কাটার ফলে তার হাত পায়ের নখগুলো লম্বা হয়ে বাজ পাখির নখের মতো বেঁকে গিয়েছে। কিন্তু এই অতিবৃদ্ধ লামার দেহ পোশাক নেই কেন? জুলিয়ার দেহ তো নিরাভরণ করা হলো, তবে মঠাধ্যক্ষের বলা মিলিত হওয়া কথাটার মানে কি? প্রশ্নটা মুহূর্তের জন্য মৃদু ঘুরপাক খেল নির্বাণের মনে। চোগসাং দরজার সামনে এসে দাঁড়াতেই
তাকে দেখে শ্রদ্ধায় মাথা নত করল মঠাধ্যক্ষ সহ অন্যান্যরা। নির্বাণও করল। যোগস্বাং তার হাতে ধরা ঢাকনাওয়ালা রূপোর পাত্রটা মঠাধ্যক্ষের হাতে ধরিয়ে দিয়ে সাধনা কক্ষে প্রবেশ করলেন। বাইরে থেকে একজন লামা ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। অন্ধকার ঘরটার মধ্যে শুধু রইল রামা যোগস্বাং আর সেই শবদেহটা। সঙ্গীদের নিয়ে মঠাধ্যক্ষ এবার সেই দরজার কিছুটা তফাতে গিয়ে দাঁড়ালেন। তারপর অন্য লামাদের উদ্দেশ্যে তিব্বতী ভাষায় কি যেন বললেন, কিন্তু তার কথা শুনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল অন্যান্য লামারা। মঠাধ্যক্ষর ভ্রুহীন মুখ যেন ধীরে ধীরে কুঞ্চিত হয়ে উঠল। তিনি এরপর নির্বাণকে বললেন, একটা সমস্যায় পড়া গেল। এই পাত্রটা নিয়ে রাতে কাউকে উপস্থিত থাকতে হবে। যোগস্বাং সাধনা শেষ করে বেরিয়ে ঠিক সময় তিনি একটা জিনিস রাখবেন এই কৌটোর ভেতর। কিন্তু প্রচলিত নিয়ম হলো যে এই কৌটোটা রাতের জন্য ধারণ করবে যে তাকে এই কৌটোটা সূর্যোদয়ের পরে মঠে রেখে এই মঠ ছেড়ে একেবারের জন্য চলে যেতে হবে। তিনি আর কোনোদিনও এই মঠে প্রবেশ করতে পারবে না। নির্বাণ জানতে চাইল, এই নিয়ম কেন? মঠাধ্যক্ষ বললেন, কারণ এর ভেতর বৃদ্ধ লামা যে জিনিসটা রাখবেন তার অসীম ক্ষমতা। যে পাত্রটা ধারণ করবে সে যাতে ভবিষ্যতে জিনিসটা হস্তগত করার চেষ্টা না করে, তার প্রতি লোভ না করে, সেজন্য এ প্রথা চলে আসছে। কাজেই স্বাভাবিক নিয়মে এখানে উপস্থিত লামারা কেউই এ মাঠে প্রবেশাধিকার হারাতে চান না। নির্বাণ ব্যাপারটা শুনে আশ্চর্য হয়ে বলল, আচ্ছা, আমি যদি কৌটোটা নিয়ে আজ রাতে এখানে থাকি, আমি তো আর কোনোদিন এখানে ফিরব না। বৃদ্ধ মঠাধ্যক্ষ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন নির্বাণের দিকে। তারপর বললেন, আপনার সাহস আছে? ওই মহিলার মৃতদেহ যখন জীবন্ত হয়ে চলাফেরা করবে তখন আপনি সেই দৃশ্য সহ্য করতে পারবেন তো? মৃতদেহ যে সত্যি জীবন্ত হয়ে উঠতে পারে সে কথা ঠিক বিশ্বাস হয় না নির্বাণের। তবে রাতে কি ঘটতে চলেছে তার সাক্ষী হতে চায় সে। তাছাড়া রবিনকে এ অবস্থায় মঠে একা রেখে যাওয়াটা ঠিক নয়। তাই সে বলল, হ্যাঁ, আমি পারবো, আপনি ওটা আমার হাতে দিন। লামা আর কোনো উপায় না দেখে নির্বাণের হাতে কৌটোটা তুলে দিয়ে বললেন, সাধনা শেষে ঘর ছেড়ে বেরিয়ে আপনাকে ঠিক সময় ডাকবেন যোগস্বাং। আপনি সঙ্গে সঙ্গে তার মুখের কাছে কৌটোটা ধরবেন। মুখ থেকে বের করে যোগস্বাং কৌটোর ভেতর জিনিসটা রাখলেই সঙ্গে সঙ্গে কৌটোর মুখ বন্ধ করে দেবেন। কোনোভাবেই আর কৌটোর মুখ খুলে জিনিসটা দেখার চেষ্টা করবেন না, তাহলে আপনার বিপদ হবে, মৃত্যুও হতে পারে। কাল ভোরে আমি এসে কৌটোটা নেব। নির্বাণ প্রশ্ন করল, লামা কি রাখবেন এই কৌটোতে? মঠাধ্যক্ষ বললেন, তা আপনাকে এখন বলা যাবে না। যোগস্বাং জিনিসটাকে কৌটোতে রাখার সময় যদি দৈবাত জিনিসটা আপনি দেখতে পারেন তখন চিনলেও চিনতে পারেন, নচেত নয়। আবারও আপনাকে সাবধান করছি, জিনিসটা রাখার পর কৌটো খুললে বিপদ হবে আপনার। এবার ঘরে ফিরে যান, আমরাও মঠ ত্যাগ করব। কৌটোটা নিয়ে আবার নিজেদের সেই ঘরে ফিরে এলো নির্বাণ। ঘরের মেঝেতে আচ্ছন্নের মতো শূন্য দৃষ্টিতে বসে আছে রবিন। সে কোনো কথা বলল না। নির্বাণও তাকে বিরক্ত করল না। সে গিয়ে দাঁড়ালো জানলার কাছে। কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল ছোট শিশুদের নিয়ে লামারা সার বেঁধে মঠ ছেড়ে নিচে নেমে যাচ্ছে। জনশূন্য হয়ে গেল মঠ। রয়ে গেল তারা 4 জন, 3 জন জীবন্ত মানুষ আর একটা লাশ। সারাটা দিন বলতে গেলে সে ঘরেই কেটে গেল নির্বাণদের। রবিন সারাদিন পাথরের মূর্তির মতো বসে রইল মেঝেতে। নির্বাণ তাকে একবার বিস্কিট আর জল খাওয়াতে গেলে শুধু বোতল থেকে কয়েক ঢোক জল খেল রবিন। তারপর অস্পষ্টভাবে শুধু একবার জানতে চেয়েছিল, জুলিয়া আবার প্রাণ ফিরে পাবে তো? সঙ্গিনীহারা বিপর্যস্ত রবিনকে আশ্বস্ত করার জন্য নির্বাণ শুধু জবাব দিয়েছিল, লামারা তো তাই বলছেন। জুলিয়ার মৃতদেহ নিয়ে ধ্যানে বসেছেন লামা যোগস্বাং। অন্ধকার নামার পর তিনি নাকি 1 রাতের জন্য ফিরিয়ে দেবেন জুলিয়ার প্রাণ। মাঝে অবশ্য শেষ দুপুরে একবার কিছুক্ষণের জন্য সেই ঘর ছেড়ে বেরিয়েছিল নির্বাণ। অলিন্দ পেরিয়ে সে উপস্থিত হয়েছিল সেই সাধনা কক্ষের সামনে।
দরজা আগের মতোই বন্ধ ছিল, কিন্তু সেখানে পৌঁছতেই কেমন যেন অস্বস্তি বোধ হতে শুরু করলো তার। শূন্য এ মঠে কোথাও কোনো শব্দ নেই। নির্বাণের মনে হচ্ছিল যে দরজার বাইরের আশেপাশের দেয়ালের গায়ে পাথর বা কাঠে খোদাই করা মূর্তিগুলো যেন জীবন্ত হয়ে চারপাশ থেকে তাকিয়ে আছে তার দিকে। কিম্ভূত কিমাকার বীভৎস সব মূর্তি। অস্বস্তি এড়াতে নির্বাণ ফিরে এসেছিল ঘরে। অন্ধকারটা এদিন যেন বেশ তাড়াতাড়ি নামলো রেশম পথের এই প্রাচীন তিব্বতী গুম্ফার বাইরে। বিকেল হতে না হতেই নির্বাণ জানলার কাছে দাঁড়িয়ে দেখল আকাশটা যেন কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে ঝিরিঝিরি তুষারপাত শুরু হলো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতে লাগলো এই অজানা অচেনা পরিবেশের বুকে। অন্ধকার নামার পর সঙ্গে আনা চার্জার লাইটটা জ্বালিয়ে ফেলল নির্বাণ। আর তার কিছুক্ষণ পরে আস্তে আস্তে অবসাদ ভেঙে উঠে দাঁড়ালো রবিন। বাইরে একসময় বাতাসের শব্দ শোনা গেল। সেই বাতাস হয়তোবা মেঘকে সরিয়ে দিল। চাঁদ উঠল আকাশে, গোল থালার মতো বেশ বড় চাঁদ। তবে বাতাসের শব্দ আর তুষারপাত কিন্তু থামল না। নির্বাণ জানলার সামনে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই দৃশ্য। আর রাত যত বাড়তে লাগলো ততই যেন উত্তেজনা পেয়ে বসতে লাগলো রবিনকে। অস্থিরভাবে সে ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি শুরু করলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, আর কতক্ষণ, আর কতক্ষণ? জুলিয়া, তুমি ফিরে আসবে তো? জুলিয়া ফিরে আসতে পারে নির্বাণ এ কথা বিশ্বাস না করলেও শেষ পর্যন্ত ব্যাপারটা কি ঘটে তা দেখার ব্যাপারে নির্বাণের কৌতূহলের সীমা নেই। মাঝে মধ্যেই সে তার কোটের পকেটে রাখা সেই কৌটোটার অস্তিত্ব হাত দিয়ে অনুভব করতে লাগলো, আর প্রতীক্ষা করতে লাগলো কখন তাদের ডাক আসে। রাত বেড়ে চলেছে। 7টা, 8টা, 9টা, আর তার সঙ্গে সঙ্গেই বেড়ে চলল তাদের উত্তেজনা আর বাইরে বাতাস আর তুষারপাত। এ এক অসহনীয় প্রতীক্ষা। রূপোর কৌটোটা কোটের পকেট থেকে বারবার নাড়াচাড়া শুরু করলো নির্বাণ। তবে শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হলো। কোথায় যেন প্রথমে একটা অস্পষ্ট শব্দ হলো, তারপর ধীরে ধীরে একটা পদশব্দ এগিয়ে এসে থামলো দরজার বাইরে। রবিন বা নির্বাণের আর এই উৎকণ্ঠা সহ্য হচ্ছিল না। সঙ্গে সঙ্গে দরজা খুলল রবিন। বাইরে দাঁড়িয়ে আছেন লামা চৌগোসাং। তার এক হাতে ধরা বেশ বড় একটা প্রদীপ। সেই আলো ছড়িয়ে পড়েছে লামার মুখমণ্ডলে। সে মুখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো নির্বাণ। লামার গাল দুটো একবার এক পাশ থেকে অন্য পাশে ফুলে উঠছে। ওভাবে লামা গাল ফুলিয়ে নাচাচ্ছে কেন? ভালো করে লামার মুখের দিকে তাকিয়ে নির্বাণের পর মুহূর্তেই মনে হলো লামা আসলে গাল নাচাচ্ছেন না, তার মুখের ভেতরে কিছু একটা আছে, আর সেটাই লামার মুখের ভেতর থেকে বাইরে বেরোবার আপ্রাণ চেষ্টা করছে। আর তারই ধাক্কায় অতিবৃদ্ধ লামার চর্মসার গাল ফুলে উঠেছে। মুখের ভেতর কি ধরে রেখেছেন লামা? জীবন্ত কিছু কি? নির্বাণ কোনো বইতে যেন পড়েছিল যে অনেক সন্ন্যাসী নাকি মুখে জীবন্ত কই মাছ পুড়ে কৃষ্ণ সাধন করে তপস্যা করেন। তেমন কিছু নয় তো? বৃদ্ধ লামাকে দেখার পর রবিন বলে উঠল, কোথায়? জুলিয়া কোথায়? হাতের ইশারায় চৌগোসাং অনুসরণ করতে বললেন তাকে। প্রদীপের আলোয় ধীর পায়ে অন্ধকার অলিন্দগুলো দিয়ে এগোতে লাগলেন। সেই ম্লান আলোয় প্রাচীন মঠের দেয়ালের গায়ে পড়া নিজেদের ছায়াগুলো যেন অদ্ভুত মনে হতে লাগলো। বিশেষত শীর্ণ উলঙ্গ চৌগোসাংয়ের ছায়াটা দেখে মনে হতে লাগলো ঠিক যেন একটা কঙ্কালের ছায়া। সাধনা কক্ষের কিছুটা তফাতে এসে থামলেন লামা। কক্ষের দরজা খোলা, ভেতরে জমাট বাঁধা অন্ধকার। সেদিকে তাকিয়ে রবিন বলে উঠল, কই জুলিয়া, কই? রবিন প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে একটা অস্পষ্ট গোঙানি শব্দ শোনা গেল ঘরের ভেতর থেকে, আর সেই শব্দটা ক্রমশ দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। এরপর অন্ধকার ঘরের ভেতর থেকে যে আত্মপ্রকাশ করলো তাকে দেখে নির্বাণের এতদিনের বিশ্বাস অবিশ্বাস সব মাথার মধ্যে এলোমেলো হয়ে গেল। হ্যাঁ, ঘরের বাইরে যে এসে দাঁড়িয়েছে সে জুলিয়াই। সম্পূর্ণ নগ্ন দেহ তার। বুকের মধ্যে গুলির ছিদ্রটা যেন দেখা যাচ্ছে, আর একটা ক্ষীণ রক্তধারা যেন মুখের কষ গড়িয়ে নামছে।
তবে কি লামা সত্যি তার মৃতদেহে আত্মা প্রতিষ্ঠিত করেছে? কিন্তু তা কি করে সম্ভব? নির্বাণ তার মনকে এই বলে আপ্রাণ প্রবোধ দেওয়ার চেষ্টা করলো যে হয়তো জুলিয়া তখনও মরেনি, আর সেটা বুঝতে পেরেছিলেন লামা। তারপর ঘর বন্ধ করে কোনো ওষুধ বা অন্য কিছুর সাহায্যে তার জ্ঞান ফিরিয়ে এনে তাকে দাঁড় করিয়েছেন তিনি। জীবন্ত জুলিয়াকে দেখে কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিল রবিন। তারপর সে ছুটে গিয়ে জুলিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি বেঁচে আছো জুলিয়া? তুমি সত্যি বেঁচে আছো? চলো, আমরা এখনই বেরোবো। এই জায়গাটা ভয়ঙ্কর। এই দেশ ছেড়ে দেশে ফিরে যাব আমরা। তার কথার প্রত্যুত্তরে জুলিয়া গোগো আর্তনাদ করে কি যেন বলার চেষ্টা করতে লাগলো। লামার কয়েক পা তফাতে দাঁড়িয়েছিল নির্বাণ। লামার মুখের ভেতরে সেই জিনিসটা যেন তার গাল ফুঁড়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। বৃদ্ধ লামা আর সেটা মুখের ভেতরে ধরে রাখতে পারছেন না। মুখ লাল হয়ে উঠেছে তার। চোখের কোটর থেকে মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আলিঙ্গনরত রবিন আর জুলিয়ার দিক থেকে নির্বাণ দৃষ্টি ফেরাতেই লামা চৌগোসাং নির্বাণের হাতে ধরা কৌটোটার দিকে তাকিয়ে তাকে কাছে ডাকলেন। ওদিকে তখন রবিন জুলিয়াকে জাপটে ধরে বলছে, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? কিসের কষ্ট বলো আমাকে। নির্বাণ লামার নির্দেশ পালন করে তার কাছে এগিয়ে গিয়ে কৌটোটার ঢাকনা সরালো। লামা ঝুঁকে পড়ে কৌটোটার ভেতরে মুখ থেকে জিনিসটা রাখতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় রবিন চিৎকার করে উঠল, জুলিয়া, তোমার এই ক্ষতি কে করলো? কে করলো তোমার এই ক্ষতি? তার চিৎকার শুনে চমকে ওঠে নির্বাণ আর লামা চৌগোসাং ফিরে তাকালো আলিঙ্গনরত যুগলের দিকে। রবিনের প্রশ্নের জবাবে জুলিয়া করুণ স্বরে গুঙিয়ে উঠে হাতের ইশারায় দেখিয়ে দিল চৌগোসাংকে। আর সঙ্গে সঙ্গে জুলিয়াকে ছেড়ে দিয়ে রবিন লামার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, শয়তান, তুই এত বড় ক্ষতি করলি কেন জুলিয়ার? এ কথা বলেই সে ছুটে এসে সজোরে ঘুষি মারল জীর্ণ লামার পেটে। লামার হাত থেকে খসে পড়ল প্রদীপটা, আর ঘুষির আঘাতে চৌগোসাংয়ের মুখ ফাঁক হয়ে কি যেন একটা ছোট্ট জিনিস সোজা ছিটকে বেরিয়ে কাকতলীয়ভাবে সোজা ঢুকে গেল সামনে দাঁড়িয়ে থাকা নির্বাণের জামার ভেতরে। বাতিটা পড়ে নিভে গিয়েছিল। অন্ধকারের মধ্যে চারপাশে একটা ঝাপটাঝাপটি শুরু হলো। নির্বাণের জামার ভেতরের জিনিসটা বাইরে বেরোবার জন্য ছটফট করছে। নির্বাণ অন্ধকারের মধ্যে নিজের জামার ভেতরে হাত ঢুকিয়ে জিনিসটা খপ করে ধরে ফেলল। জিনিসটাকে ধরে তার মনে হলো সেটা ছোট মাছের মতো কোনো কিছু একটা হবে। মাছের মতোই সেটা পিচ্ছিল আর ঠান্ডা। তার হাতের মুঠির মধ্যে ছটফট করছে। হঠাৎ একই সঙ্গে অন্ধকারে আর্তনাদ করে উঠল লামা আর রবিন। আর তার পর মুহূর্তেই শোনা গেল নারী কণ্ঠের রক্ত জল করা এক অদ্ভুত হাসি। জুলিয়ার হাসি। অট্ট হাসছে জুলিয়া। ব্যাপারটা কি বুঝতে পারছে না নির্বাণ। সে চেষ্টা করতে লাগলো তার হাতের জিনিসটা কৌটোয় ভরে ফেলার। অন্ধকারের মধ্যে কাজটা করতে একটু সময় লাগলো তার। জুলিয়ার হাসি তখন অলিন্দ ধরে এগিয়ে যাচ্ছে বাইরের দিকে। তার সঙ্গে ভারী কোনো জিনিসের মেঝের ওপর দিয়ে ঘষতে টেনে নিয়ে যাওয়ার শব্দ। কোনো ক্রমে জিনিসটাকে কৌটোর মধ্যে পুরে সেই ভয়ঙ্কর হাসিটাকে অনুসরণ করলো নির্বাণ। সে মঠের দরজার বাইরে বেরিয়ে এসে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তুষারপাত আর বাতাস বইছে বাইরে, আর সেই ঝোড়ো বাতাস আর তুষারপাতের মধ্যে চাঁদের আলোয় জুলিয়া কোনো অমানসিক দানবীয় শক্তিতে দুহাতে চৌগোসাং আর রবিনের গলা দুটো ধরে মাটির ওপর দিয়ে তাদের দেহ দুটোকে টানতে টানতে এগিয়ে চলেছে। বলা ভালো উড়ে চলেছে। দেখে মনে হয় ও দেহ দুটোতে আর প্রাণ নেই। চত্বরের যে পাশটায় খাদ, সেখানে পৌঁছে গেল জুলিয়া। এই বীভৎস দৃশ্য আর সহ্য করতে না পেরে নিজের অজান্তেই যেন আতঙ্কে চিৎকার করে উঠল নির্বাণ। আর সেই চিৎকার শুনেই সম্ভবত দেহ দুটোকে নিয়ে খাদের কিনারে দাঁড়িয়ে নির্বাণের দিকে ফিরে তাকালো জুলিয়া। কি বীভৎস তার মুখমণ্ডল! মুখের দুপাশের কষ গড়িয়ে তাজা রক্ত পড়ছে। চোখের মণি দুটো জ্বলছে হিংস্র সাপদের মতো। সত্যি যেন সে প্রেতলোকের বাসিন্দা। নির্বাণকে দেখে
সে একরাশ ঘৃণা হিংস্রতা নিয়ে যেন এগোতে যাচ্ছিল নির্বাণের দিকে, কিন্তু এগোতে গিয়েও যেন থমকে দাঁড়ালো নির্বাণের হাতে ধরা কৌটোটার দিকে তাকিয়ে। জ্ঞান হারাবার আগে নির্বাণ দেখল শেষ একটা আর্তনাদ করে জুলিয়ার দেহ দুটোকে শূন্যে উড়িয়ে নিয়ে ঝাঁপ দিল খাদে। 3 দিন পর সকালে আর্মি হাসপাতালের জানলার সামনে দাঁড়িয়েছিল নির্বাণ। সেই টিবেটিয়ান সীমান্ত বাহিনীর অফিসার মঠ চত্বর থেকে তুষারে প্রায় চাপা পড়া অচৈতন্য নির্বাণকে উদ্ধার করে এই হাসপাতালে এনে ভর্তি করেন। তার জ্ঞান ফিরতেও আরো 1 দিন সময় লেগেছিল, তবে এখন সে সুস্থ। আর একটু পরে তাকে ছেড়ে দেয়া হবে। কাঠের তৈরি হাসপাতালের দোতলার জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল নির্বাণ। তার জানলার ঠিক নিচ দিয়েই বয়ে যাচ্ছে নাম না জানা এক পাহাড়ি নদী। ওপর থেকে রেশম পথের পাকদণ্ডিটাও চোখে পড়ছে। তার দুপাশে ঘন পাইন বন। মাথার ওপর উত্তরঙ্গ তুষার শৃঙ্গগুলো সার বেঁধে দাঁড়িয়ে আছে। আরো দূরে যেখানে রেশম পথের পাকদণ্ডিগুলো ওপরের দিকে উঠে ঘন কুয়াশার আড়ালে হারিয়ে গিয়েছে, সেদিকে তাকিয়ে নির্বাণ ভাবছিল হয়তোবা ওই কুয়াশার আড়ালেই কোথাও দাঁড়িয়ে আছে সেই প্রাচীন মঠ। সেখানেই রয়ে গেল রবিন, জুলিয়া আর তার দেখা সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি। সেই স্মৃতি অবশ্য মন থেকে মুছে ফেলতে চায় নির্বাণ। একসময় ঘরে প্রবেশ করলেন ইন্দো টিবেটিয়ান ফোর্সের সেই অফিসার ডুকোপা। তার হাতে ধরা ফুলের স্তবকটা নির্বাণের হাতে দিয়ে তিনি বললেন, আজ তো আপনি চলে যাবেন, তাই দেখা করতে এলাম। নিচে আর্মির গাড়ি দাঁড়িয়ে আছে, তারা আপনাকে গ্যাংটকে পৌঁছে দেবে। এই কথা বলার পর ডুকোপা বললেন, আপনি এতদিন অসুস্থ ছিলেন বলে প্রশ্নটা করিনি। আসলে সেদিন রাতে ব্যাপারটা কি ঘটেছিল বলুন তো? একটু চুপ করে থেকে নির্বাণ সংক্ষেপে পুরো ঘটনাটা বলল। তারপর তাকে প্রশ্ন করল, আচ্ছা, রোলাং কাকে বলে আপনি জানেন? মঠাধ্যক্ষ বলেছিলেন লামা চোগোসাং যে পদ্ধতিতে মৃতাকে পুনর্জন্ম দেবেন তার নাম নাকি রোলাং। ভদ্রলোক তার কথার জবাবে বললেন, ব্যাপারটা সত্যি না মিথ্যা না জানলেও যেহেতু আমি জন্মসূত্রে তিব্বতী, তাই এই তিব্বতী সব সাধনার এই পদ্ধতির কথা আমিও শুনেছি। মৃতদেহের শরীরে আত্মা প্রবেশ করিয়ে কিছু সময়ের জন্য আবার নাকি জীবন্ত করা হয় দেহকে। এই সাধনা সম্বন্ধে যতটুকু শুনেছি তাতে সাধক মৃতদেহ নিয়ে অন্ধকার ঘরে সারাদিন সাধনা করেন। এই পদ্ধতিতে মৃতদেহকে সম্পূর্ণ উলঙ্গ করে চিৎ করে শুয়ে তার উপর সাধক শুয়ে পড়েন, মৃতের প্রত্যেকটা অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে। মৃতদেহ যদি নারীর হয় তবে সাধক লিঙ্গ প্রবেশ করান মৃতার যোনিতে। তারপর মৃতের মুখে মুখ লাগিয়ে সাধক বীজ মন্ত্র জপ করতে থাকেন। ভদ্রলোক একটু থেমে আবার বলতে শুরু করলেন, একসময় মন্ত্রের জোরে মৃতদেহে আত্মা প্রবেশ করে। দেহটা জীবন্ত হয়ে ওঠে সাধককে তার ওপর থেকে ছিটকে ফেলতে চায়। ঠিক ওই সময় যখন সেই সবাত্মা জীব বার করে, তখন সেই সাধক কামড়ে সেই জীব কেটে নিয়ে নিজের মুখে নিয়ে নেন। সেই জীব নাকি জীবন্ত, তার মধ্যেই নাকি আত্মার ক্ষতিকারক শক্তি আবদ্ধ থাকে। জীবটাকে এরপর পুড়ে ফেলতে হয় মন্ত্রপুত পাত্রে, যা পরে শুকিয়ে তন্ত্র সাধনার কাজে ব্যবহার করা হয়। যার কাছে এই জীবের পাত্র থাকে, কোনো আত্মা নাকি তার কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কোনোভাবে সেই জীব পাত্রে ভরার আগে সাধকের মুখ থেকে যদি পড়ে যায়, তবে সেই মুহূর্তেই সাধকের নিয়ন্ত্রণ চলে যায় পুনরুত্থিত মৃতদেহের ওপর থেকে। মৃতদেহ তখন সমূর্তি ধারণ করে। হিংস্র হয়ে ওঠে সেই প্রেতাত্মা, হত্যা করে সাধক ও অন্যান্যদের। নির্বাণের প্রশ্নের উত্তর জানিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে ঘর ছেড়ে চলে গেলেন তিনি। নির্বাণকেও এবার বেরোতে হবে। কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে নিল সে। একজন হাসপাতাল কর্মী তার কোটটা তাকে দিয়ে গিয়েছে। সেটা গায়ে দিয়ে পকেটে হাত দিতেই নির্বাণের হাতে ঠেকলো একটা জিনিস। সেটা বার করেই চমকে উঠল নির্বাণ। সেই রূপোর কৌটোটা। নিশ্চয়ই কৌটোটা তার দেহের পাশে পড়ে থাকতে দেখে তার পকেটে ভরে দিয়েছিল কেউ। মুহূর্তের মধ্যেই নির্বাণের মনে পড়ে গেল ঘটনাটা। তার দেহের ভেতরে খেলা করছে, লাফাচ্ছে মাছের মতো পিচ্ছিল ঠান্ডা একটা জিনিস। লামা চোগোসাংয়ের মুখ থেকে বেরিয়ে আসা, কামড়ে ছিঁড়ে আনা প্রেতাত্মা জুলিয়ার জীবন্ত জীব। ব্যাপারটা মনে পড়তেই কেঁপে উঠল নির্বাণ। তারপর জানলার কাছে এগিয়ে গিয়ে
ঢাকনা বন্ধ ছোট রূপোর পাত্রটা নিচে নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে ফেরার জন্য ঘর ছাড়ল।